আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। পদ্মা সেতু আমরা নির্মাণ করব, জাপান ফিজিবিলিটি স্টাডি করে দিল সেই সময় যে জায়গাটা, এটাই মাওয়া থেকে এই জায়গাটাই তারা ঠিক করে দিয়েছিল। খালেদা জিয়া 2001-এ এসে বলল এটা এখানে হবে না, এটা এখানে হবে না, এটা আরিচা থেকে মানে দৌলতদিয়া পর্যন্ত করতে হবে। জাপানিজরা কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খুব আত্মমর্যাদাবোধ তাদের মধ্যে অনেক বেশি। জাপানের মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কথায় পদ্মা সেতু আমরা করতে চেয়েছি। তখন আমি বিরোধী দলে, আপনি যেখানে বলেন সেখানে আমরা করব। তাই বললাম যে আপনারা তো সব জায়গাটা ফিজিবিলিটি স্টাডি করেছেন, আর এই জায়গায় করলে পরে আমার দক্ষিণ পশ্চিম প্রায় 21টা জেলার সঙ্গে সংযোগ হবে অতি দ্রুত। আর এখান থেকে যদি আরিচা পর্যন্ত যেতে হয়, আরিচা থেকে পাটুরিয়া রাস্তা, ওটাও কিন্তু আমার সময় করা, যদিও উদ্বোধন করেছিল বিএনপির মন্ত্রী, কিন্তু ওই আইডিয়াটা জমি ভরাট করা এবং ওটা করেছিলাম আমি 7 কিলোমিটার। তো 107 কিলোমিটার দূরে যে দৌলতদিয়া থেকে রাজবাড়ী এবং ফরিদপুরের মোড়, সেখান থেকে আবার যেতে হবে ভাঙা হয়ে বরিশালের দিকে। এটা একটা লম্বা সফর। আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মাত্র 55 কিলোমিটার। সেতু পার হলেই আমরা চলে যাচ্ছি, সময় বাঁচবে। আর আমি জানি যে এই জায়গাটা করা সবথেকে কঠিন, তো কঠিন কাজটাই তো আমাদের করতে হবে। তো জাপানকে দিয়েও তারা ফিজিবিলিটি স্টাডির নামে সেই আমার ভিত্তিপ্রস্তর স্থাপন সেগুলি সব নষ্ট করে তারা বিএনপি সেটা করতে দিল না। আমরা আসলাম সরকারে এসেই 2009 সালে সরকার গঠন করার পরই বললাম এই জায়গায় পদ্মা সেতুর বিশেষ করে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিজাইন, নকশা, এটা তৈরি করতে হবে। আমার কাছে নকশা দিল, আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক, দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা, কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি মানুষসহ মালামাল সহ একসাথে যদি দাঁড়ায়, তাহলে সেই মানে ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু, যা ভূমিকম্প অথবা কোনো রকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনো রকম কিছু হয় সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে। এটা একটা কঠিন কাজ, কিন্তু করলে তো যেটা কঠিন আর যেটা সেটাই তো করতে হবে, সহজটা কেন করব? আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তখন সকলেই এগিয়ে আসলো, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা জাইকা সমস্ত অনেক দাতা সংস্থা আসলো। আমরা চেয়েছিলাম যে এডিবি এটার মানে লিডিং রোলে থাকুক, ওয়ার্ল্ড ব্যাংক আরও বেশি টাকা দেবে বলে চলে আসলো। এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরও দুঃখজনক। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়েই যত জটিলতা, যত সমস্যা। এখন একটা ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো,
আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতা পাওয়ার পর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তা আমরা বলতে এটা এরশাদ সাহেব এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে। উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। যে আইন দিয়ে করা হয়েছিল সেই আইনই ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে, 60। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যা বলে, তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতেও তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক, সরকারের বিরুদ্ধে 2টা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তা আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তাহলে আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলায় হেরে যেয়ে আরো ক্ষেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার প্রিয়মতে আসে আর ওই একই কথা শোনায়। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই, আমি কারোর সাথে আর দেখা করিনি।